প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ে ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি হাফিজউদ্দিন খান। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের আইন, স্বাধীনতা ও সাম্য এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। নিশ্চয়ই তোমরা টিভি স্ক্রিনের সামনে তোমাদের পাঠ্য বই, খাতা কলম নিয়ে বসেছ। চলো আমরা কিছু ছবি দেখে নেই। তোমরা এই ছবিগুলো দেখে কি অনুমান করছো? একটু ভালোভাবে অনুমান করে দেখো তো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি গণমানুষের ছবি, আরেকটি ছবি জাতীয় স্মৃতিসৌধের ছবি। জাতীয় স্মৃতিসৌধ কি? আমাদের স্বাধীনতার স্তম্ভ, আমাদের স্বাধীনতার প্রতীক। তাহলে এবার একটু ভাবো তো, আমাদের আজকের পাঠ কি হতে পারে? নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ সঠিকটাই। আজকের পাঠ আমাদের আইন ও স্বাধীনতা। আমাদের আজকের পাঠ আইন ও স্বাধীনতা। তাহলে চলো আমরা দেখি আমাদের এই পাঠ শেষে আমরা কি শিখব। আমরা স্বাধীনতা বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করতে পারবো এবং আইন ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। প্রথমেই আসো, স্বাধীনতা কি আমরা এই বিষয়টিকে একটু ব্যাখ্যা করি এবং এর অর্থ এবং স্বাধীনতা বলতে কি বোঝায় উৎপত্তিগতভাবে ও পৌরনীতির ভাষায় আমরা এর একটি বিশদ আলোচনা করে নেই। আমরা জানি স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দটি হচ্ছে লিবার্টি। এই লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ স্বাধীন বা মুক্ত। তাহলে আমরা উৎপত্তিগতভাবে স্বাধীনতা বলতে বুঝি যা খুশি তাই করার অধিকার। কিন্তু আসলে ব্যুৎপত্তিগতভাবে এর অর্থ যা খুশি তাই করার অধিকার হলেও পৌরনীতির ভাষায় এর আলাদা একটি সংজ্ঞা রয়েছে। পৌরনীতিতে স্বাধীনতা বলতে বোঝায় অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজের কাজ করার অধিকার। তাহলে বিষয়টি একটু আলাদা হলো না? আমরা এখানে যে বিষয়টিকে আমাদের আলোচনায় ফোকাস করছি সেটা হচ্ছে অপরের কাজ বা অপরের অধিকার হস্তক্ষেপ না করে তোমার কাজের যে স্বাধীনতা, তাই হচ্ছে মূলত পৌরনীতির ভাষায় স্বাধীনতা। তাহলে এসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার স্বাধীনতার সংজ্ঞা আমাদের রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিকদের মতে কি তা একটু জেনে নেই। সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার তিনি স্বাধীনতা বলতে বুঝিয়েছেন, স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধা সৃষ্টি না করা হয়। আমি আবারও হার্বার্ট স্পেন্সারের সংজ্ঞাটি বলছি। স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধা সৃষ্টি না করা হয়। এসো তাহলে আমরা দ্বিতীয় সংজ্ঞাটি জেনে নিই। অধ্যাপক লাস্কি বলেন, স্বাধীনতা বলতে সেই সব সামাজিক অবস্থার উপর থেকে বিধি নিষেধের অপসারণকে বোঝায় যা সভ্য জগতে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অপরিহার্য। আমি আবারও বলছি লাস্কির সংজ্ঞাটি। স্বাধীনতা বলতে সেই সব সামাজিক অবস্থার উপর থেকে বিধি নিষেধের অপসারণকে বোঝায় যা সভ্য জগতে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অপরিহার্য। তাহলে আমরা সংজ্ঞা থেকে স্বাধীনতা বলতে কি বোঝায় তা জেনেছি এবং সেটা কি এক কথায় বলতে পারি, স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। তবে সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা আমাদের মনে রাখতে হবে। সীমাহীন স্বাধীনতা মানে হচ্ছে স্বেচ্ছাচারিতা, যা কখনো কখনো অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে বা অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ করে, যা আমাদের সমাজ ও রাষ্ট্র কর্তৃক কাঙ্ক্ষিত নয় কিংবা স্বীকৃত নয়। এজন্য আমরা সীমাহীন স্বাধীনতা বলতে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকেই দায়ী করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার স্বাধীনতার বিভিন্ন রূপ বা স্বাধীনতার বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো,
স্বাধীনতার বিভিন্ন ধরন আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করেছি। প্রথমে ব্যক্তি স্বাধীনতা, দ্বিতীয় ধরনটি সামাজিক স্বাধীনতা, তৃতীয় ধরনটি রাজনৈতিক স্বাধীনতা, চতুর্থ ধরনটি অর্থনৈতিক স্বাধীনতা এবং পঞ্চম ধরনটি হচ্ছে জাতীয় স্বাধীনতা। আমরা এবার প্রত্যেকটি ধরনকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করব। প্রথমে আসো ব্যক্তি স্বাধীনতা কি, আমরা এটার সম্পর্কে জেনে নেই। ব্যক্তি স্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায় যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না। যেমন ধরো ধর্ম চর্চা করা, পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। এই স্বাধীনতা আমার একান্তই ব্যক্তিগত, অর্থাৎ এখানে আমার ব্যক্তি স্বাধীনতার সম্পূর্ণ প্রয়োগ বা চর্চার একটা সুযোগ রয়েছে। এটাকে আমরা বলে থাকি ব্যক্তি স্বাধীনতা। এরপরে আসো সামাজিক স্বাধীনতা। জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো আমরা এবার অন্যান্য ধরনগুলোর দিকে নজর দিই। এবার আমরা তৃতীয়ত যে ধরনটি স্বাধীনতার আমরা জানব তা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আমরা উদাহরণের মাধ্যমে সরাসরি বলতে পারি ভোট দান, নির্বাচিত হওয়া, নির্বাচনে নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা হিসাবে পরিচিত। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ লাভ করে। নিশ্চয়ই তোমরা রাজনৈতিক অধিকারের সাথে রাজনৈতিক স্বাধীনতার একটি সম্পর্ক নিশ্চয়ই খুঁজে পেয়েছ, কারণ আমরা বিগত ক্লাসে তোমাদের রাজনৈতিক অধিকারগুলো পড়িয়েছিলাম। সেখানে ভোট দান, নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভ বা আশ্রয় লাভ ইত্যাদিকে আমরা কিন্তু রাজনৈতিক অধিকার বলেছিলাম। তাহলে সেই রাজনৈতিক অধিকার থেকে উদ্ভূত যে সুযোগ বা স্বাধীনতা তাকে আমরা মূলত বলে থাকি রাজনৈতিক স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চতুর্থ ধরনটি জানব, অর্থনৈতিক স্বাধীনতা। যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে আমরা অর্থনৈতিক স্বাধীনতা বলে থাকি। সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। দ্বিতীয় কথাটি আবার একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা। সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। অর্থাৎ তুমি তোমার যোগ্যতা অনুযায়ী একটি পেশা নির্বাচন করবে, সেই পেশায় তুমি তোমার যোগ্যতা ও শ্রম এর বিনিময়ে অর্থ উপার্জন করবে। তোমার জীবিকা নির্বাহের যে অধিকার তা কিন্তু অর্থনৈতিক অধিকার। এই অর্থনৈতিক অধিকার থেকেই আমরা মূলত অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টিকে পেয়েছি। তাহলে এখানে আমরা অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না থাকি, অর্থনৈতিকভাবে যদি আমরা সচ্ছল না থাকি, তাহলে আমরা সমাজের অন্য কোনো শ্রেণীর দ্বারা শোষিত হতে পারি। এই আশঙ্কা থেকেই এখানে অর্থনৈতিক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়ার কথা রাষ্ট্র কর্তৃক বলা হয়েছে। আমরা পঞ্চম যে ধরনটির সাথে পরিচিত হব, জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আমরা জানি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে আমাদের এই বাংলাদেশ মুক্ত। বাংলাদেশের এই যে মুক্ত অবস্থান, এটাকে আমরা বলি জাতীয় স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বাধীনতা। অর্থাৎ সার্বভৌমভাবে আমার 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশের সীমানাটি বহিঃশত্রুর আক্রমণ থেকে সম্পূর্ণরূপে নিরাপদ, হস্তক্ষেপ থেকে নিরাপদ। এই ধরনের সার্বভৌম অধিকার বা স্বাধীনতা, এটাই হচ্ছে একটি রাষ্ট্রের জাতীয় স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বাধীনতা। আমরা জানি প্রত্যেক স্বাধীন রাষ্ট্র এভাবে তার জাতীয় স্বাধীনতা ভোগ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বাধীনতার 5টি ধরন সম্পর্কে আলাদাভাবে বুঝতে পেরেছি। এবার আমরা এই স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক কি তা বিশ্লেষণ করব। চলো, আমরা জানি আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী আইন ও স্বাধীনতার ঘনিষ্ঠ সম্পর্ক উল্লেখ করেছেন, আবার তাদেরই কেউ কেউ বলেছেন আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। কিন্তু আমরা প্রকৃতপক্ষে জেনেছি
আইন ও স্বাধীনতার সম্পর্ক আসলে বিরোধী নয়, বরং ঘনিষ্ঠই। কারণ মানুষ স্বাধীনতার অধিকারী হলেও স্বাধীনতাকে রক্ষা করতে চায়। তোমরা জেনেছ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এর অর্থ কি? আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেটাও কিন্তু আমাদের সহজ ছিল না। 1971 সালের দীর্ঘ 9 মাস 30 লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে আমরা যে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছি, সেই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব পালন করি সুচারুরূপে, সততার সহিত এবং সঠিক উপায়ে। তার মধ্য দিয়েই আমাদের দেশের স্বাধীনতা আবার রক্ষা হয় এবং এই স্বাধীনতা কার্যকর হয়, অর্থবহ হয়। নিশ্চয়ই আমরা সকল নাগরিক সে ব্যাপারে সচেতন আছি। তাহলে আমরা দেখব আইন কি করে স্বাধীনতাকে রক্ষা করে, অথবা স্বাধীনতা রক্ষার জন্য আইনের প্রয়োজনীয়তা কতটুকু। সেখানে আমরা মূলত আইন ও স্বাধীনতার সম্পর্কটি খুঁজে পাব। প্রথমে দেখো, আইন স্বাধীনতার রক্ষক, এটা হচ্ছে প্রথম সম্পর্কের প্রথম শর্ত। কারণ আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। কিভাবে? আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের বাঁচার স্বাধীনতা আছে, আছে না? নিশ্চয়ই আমাদের রাষ্ট্রীয় আইন ও সংবিধান আমাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে সামাজিক অধিকার হিসেবে। আইন আছে বলেই কিন্তু আমরা সকলে বাঁচার এই স্বাধীনতা ভোগ করছি। জন লক যথার্থই বলেছেন এই প্রসঙ্গে, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। অর্থাৎ তোমার বেঁচে থাকার অধিকার বা তোমার যে বেঁচে থাকার স্বাধীনতা, সেটা রক্ষা করবে আইন। দ্বিতীয় বিষয়টিতে চলে যাই, আইন ও স্বাধীনতার সম্পর্কের। আইন স্বাধীনতার অভিভাবক। এখানে আইনকে আমরা স্বাধীনতার অভিভাবক হিসেবে দেখব। আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে। পিতামাতা যেমন সন্তানকে আগলে রাখে, সন্তানের সকল রকমের সুযোগ সুবিধা অধিকারগুলো পূরণের মাধ্যমে তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে, ঠিক তেমনি আইন সর্বপ্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে আমাদের স্বাধীনতাকে রক্ষা করে। এটা আমরা প্রতিনিয়তই আমাদের জীবন চলার পথে আমরা অনুধাবন করি। এরপরে আসো আইন স্বাধীনতার শর্ত। অর্থাৎ তোমাকে স্বাধীনতা ভোগ করতে হলে আইন থাকতেই হবে। কারণ আইন কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের বাহ্যিক আচরণ। তাহলে এখানে আমরা কি দেখব? আইনের নিয়ন্ত্রণ আছে বলে সবাই স্বাধীনতা ভোগ করতে পারে। উইলবির মতে আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়। অর্থাৎ কখনো কখনো আমরা জানি সীমাহীন স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। সীমাহীন স্বাধীনতা কখনো কখনো অন্য কোনো ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে, অন্য কোনো ব্যক্তির স্বাধীনতাকে বিপদগ্রস্ত করে বা ব্যাহত করে। তখনই আইন আমার স্বাধীনতাকে একটা লিমিটেশনস বা সীমাবদ্ধতার মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। এই জন্য আমরা বলতে পারি আমাদের আইনকে, আমাদের স্বাধীনতাকে মূলত রক্ষা করে আইন, এবং স্বাধীনতার প্রয়োগের ক্ষেত্রে, নিয়ন্ত্রণ যুক্ত প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আইন প্রয়োজন। এর পরের টপিকসটিতে চলে যাই। আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। এখানে স্বাধীনতার নিয়ন্ত্রণ নয়, এখানে স্বীকৃত বা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত স্বাধীনতার সম্প্রসারণকে আমরা ব্যাখ্যা করব। আইন নাগরিকের স্বাধীনতাকে সম্প্রসারিত করে। কিভাবে? সুন্দর, শান্তিময়, সুষ্ঠু জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা কিন্তু আমরা আইনের দ্বারাই পেয়ে থাকি। আইন আমাদের তা তৈরি করে দেয়। এসব কাজ করতে গিয়ে যদিও আইন স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে স্বাধীনতা তাতে আরো সম্প্রসারিত হয়। অর্থাৎ আমরা একটি স্বাধীনতাকে যখন নিয়ন্ত্রণের মধ্যে রেখে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অন্যের অধিকারকে ক্ষুণ্ণ না করে এমন স্বাধীনতা চর্চা করি, তখন সেই স্বাধীনতাটিকে আরো সম্প্রসারিত করার জন্য, সমাজে বিস্তৃত করার জন্য, অন্যের জন্য উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনকে পাশে নিয়ে আসি। অর্থাৎ আমাদের স্বাধীনতা তখন সম্প্রসারিত হয় এই আইনের মাধ্যমে। কারণ আইন আমার স্বাধীনতাকে সুন্দরভাবে পরিস্ফুটিত করে, প্রকাশিত করে, বিকশিত করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে এসেছি
আমাদের আজকের পাঠের শেষ পর্যায়ে। আমরা এই পাঠ শেষে যা শিখলাম তা হচ্ছে স্বাধীনতার সংজ্ঞা কি তা আমরা বুঝতে পেরেছি এবং আমাদের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞা সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। আমরা স্বাধীনতার বিভিন্ন রূপের সাথেও পরিচিত হয়েছি। 3 নম্বরে আমরা আইন ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য আমরা যে বাড়ির কাজ দেব সেটা হচ্ছে স্বাধীনতা রক্ষার উপায় ব্যাখ্যা করো। তোমরা নিজেদের মতো করে বাড়িতে বসে আজকের এই 3য় অধ্যায়ের পাঠটুকুকে তোমরা আবার পড়বে। প্রয়োজন হলে তোমরা এই ভিডিওটি আবার দেখবে। এর মাধ্যমে তোমরা এই বাড়ির কাজটি সহজেই করতে পারবে। বাড়ির কাজটি কি? স্বাধীনতা রক্ষার উপায় ব্যাখ্যা করো। তোমাদের স্কুল খোলার পর পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তোমরা তখন বাড়ির কাজটি তোমার বিষয় শিক্ষকের কাছে দেখিয়ে তুমি তোমার বাড়ির কাজের মূল্যায়ন জেনে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছ। তোমরা যারা এই ক্লাসটি আবার দেখতে চাও তারা নিশ্চয়ই আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো এবং তোমরা আমাদেরকে ইমেইল করতে পারো। ইমেইলের ঠিকানায় তোমাদের এই পাঠ সম্পর্কিত কোনো প্রশ্ন জানা থাকলে নিশ্চয়ই আমরা তার উত্তর দিতে চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা তার মাধ্যমে উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাড়িতে আছো, সরকারি স্বাস্থ্যবিধি মেনে তোমরা সুস্থ আছো এবং সব সময় তোমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার চেষ্টা করবে, ঘরে থাকবে এবং নিয়মিত তোমরা পড়াশোনা করবে। কারণ তোমাদের পড়াশোনাগুলো দীর্ঘ সময়ের জন্য তোমাদের বিদ্যালয় বন্ধ থাকাতে তোমরা স্কুলে যেতে পারছো না। তোমাদের হয়তো পাঠে কিছুটা অমনোযোগিতা চলে এসেছে। এই পড়াশোনার মাধ্যমে ঘরে বসে তোমার টিভি ও অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদেরকে পড়াশোনায় নিয়মিত রাখতে পারো এবং তোমরা স্বাভাবিক থাকতে পারো তোমাদের পড়াশোনার কাজে। আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এই বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়।
সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যোগান কাকে বলে এবং যোগান সূচি থেকে আমরা কি করে একটি যোগান রেখা অঙ্কন করতে পারি। যোগান আমরা ইংরেজিতে বলি সাপ্লাই। এটা ইকোনমিক অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম। এই চাহিদা এবং যোগান যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের অর্থনীতির অনেক বিষয় আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা দেখব যোগান কাকে বলে এবং কিভাবে আমরা একটি যোগান সূচি থেকে কি করে একটি যোগান রেখা অঙ্কন করতে পারি। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমরা শুরু করি একটি যোগান কাকে বলে এবং একটি যোগান সূচি থেকে আমরা কি করে একটি যোগান রেখা অঙ্কন করতে পারি। যোগান বা সাপ্লাই বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যখন বাজারে যাই, আমরা বাজারে গিয়ে দেখি বিক্রেতারা অনেক পণ্যদ্রব্য নিয়ে বসে আছে। ওই পণ্যদ্রব্যগুলো বিক্রয় করার জন্য ক্রেতারা বাজারে যায়, সেই পণ্যদ্রব্যগুলো কিনে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিক্রেতারা যে এই পণ্যদ্রব্যগুলো নিয়ে বসে আছে বাজারে বিক্রয় করার জন্য, আমরা কি সেটাকে যোগান বলবো? অথবা কেউ যখন কোনো কিছু বিক্রি করতে চায় তাহলে কি সেটাকে আমরা যোগান বলবো? যে কেউ যদি কোনো কিছু বিক্রি করার আকাঙ্ক্ষা প্রকাশ করে, আগ্রহ প্রকাশ করে, সেটাকে কি আমরা যোগান বলবো? উত্তর হচ্ছে না, আমরা সেটাকেই যোগান বলবো না। আমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র কোনো কিছু বিক্রয় করার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটাকে আমরা শুধুমাত্র যোগান বলবো না। আমাদেরকে খেয়াল রাখতে হবে, যোগান যদি আমরা বলতে চাই অর্থনীতিতে, তাহলে আরো দুইটা শর্ত পূরণ করতে হবে। সেটা হচ্ছে এক নির্দিষ্ট বাজার মূল্যে সে পণ্যটা বিক্রয় করার মতো আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই পণ্যদ্রব্যটা বিক্রয় করতে হবে। খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, এখানে দুটো জিনিস বিবেচ্য। একটা হচ্ছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট বাজার মূল্যে। আমরা শিক্ষার্থীরা চলো যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র যদি উইলিংনেস থাকে বা যদি আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে কোনো পণ্যদ্রব্য বিক্রয় করার, সেটাকে আমরা যোগান বলছি না। যোগান বলবো আমরা তখনই যখন একটা নির্দিষ্ট পণ্যদ্রব্য আমরা নির্দিষ্ট বাজার মূল্যে এবং নির্দিষ্ট সময়ে আমরা যখন বিক্রয় করব, তখনই আমরা সেটাকে বলছি যোগান। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম যোগান, সেখানে আমরা দেখতে পেলাম যোগানের জন্য দুটি কন্ডিশন বা দুটি শর্ত পূরণ করতে হবে, নির্দিষ্ট বাজার মূল্যে এবং নির্দিষ্ট সময়ে। যখন কোনো বিক্রেতা পণ্যদ্রব্য বিক্রয় করার আগ্রহ প্রকাশ করে তাহলে আমরা সেটাকে বলছি যোগান। দ্বিতীয়টা হচ্ছে যোগান বিধি। শিক্ষার্থীরা, চাহিদা বিধির মতো আমরা যোগান বিধি আমরা দেখতে পারি বা বুঝতে পারি। যোগান বিধিতেও আমরা একই রকম ভাবে একটা নির্দিষ্ট পণ্যদ্রব্যের যে বাজার মূল্য আছে এবং ওই নির্দিষ্ট পণ্যদ্রব্য বিক্রয় করার যে আগ্রহ, সেটার একটা সম্পর্ক দেখতে পারি। খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, আমরা যোগান বিধিতেও চাহিদা বিধির মতো একটা সম্পর্ক দেখতে পারবো। চাহিদা বিধিতে যেমনটা ছিল, একটি নির্দিষ্ট পণ্যদ্রব্যের সাথে, নির্দিষ্ট পণ্যদ্রব্যের দামের সাথে চাহিদার একটি নেতিবাচক সম্পর্ক ছিল বা নেগেটিভ রিলেশনশিপ ছিল। এখানে একটি নির্দিষ্ট পণ্যের দামের সাথে নির্দিষ্ট পণ্যের যে বিক্রয় করার যে উইলিংনেস বা যে আকাঙ্ক্ষা, যে আগ্রহ বা যোগান, সেটার একটা পজিটিভ একটা রিলেশনশিপ আমরা দেখতে পারবো, একটা ধনাত্মক একটা সম্পর্ক আমরা দেখতে পারবো। যে একজন বিক্রেতা একটি নির্দিষ্ট পণ্যের দাম যখন বাড়ে, তখন ওই নির্দিষ্ট পণ্যটা বেশি পরিমাণে উৎপাদন করতে চায় এবং বিক্রি করতে চায়। এই যে একটা ধনাত্মক একটা সম্পর্ক বা একটা পজিটিভ রিলেশনশিপ, যেটা এই রিলেশনশিপটাকে আমরা বলছি যোগান বিধি। এখন প্রশ্ন হচ্ছে, কোনো নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম বাড়লেই কি শুধুমাত্র ওই পণ্যদ্রব্যটা বেশি বেশি সেল করতে চাইবে বা বিক্রয় করতে চাইবে বিক্রেতারা? এখানে উত্তর হচ্ছে যে না, এই যোগান বিধিটা কিছু নির্দিষ্ট জিনিসের উপরে নির্ভর করে। চাহিদা বিধিটা যেমন কয়েকটা জিনিসের উপর নির্ভর করত, যোগান বিধিটাও কিন্তু কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। এই জিনিসগুলো যদি একই রকম থাকে তাহলেই আমরা বলবো যে আমাদের যোগান বিধিটা কাজ করবে। আমরা খেয়াল করে দেখব যে জিনিসগুলোর উপর নির্ভর করে যোগান বিধিটা, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের উপকরণের দাম, আমরা যে প্রোডাক্টটা বা আমরা যে দ্রব্যটা উৎপাদন করেছি, সেই দ্রব্যটা উৎপাদন করার জন্য যে কাঁচামাল, সেই কাঁচামালের দামের উপর নির্ভর করছে। সেই দামগুলো যদি স্থির থাকে এবং তার সাথে সাথে হচ্ছে প্রযুক্তির যে ব্যবহার, ওই প্রযুক্তি যদি
একই রকম থাকে, যদি প্রযুক্তি উন্নততর না হয় বা প্রযুক্তি অবনত না হয়, যদি একই রকম থাকে সেটা, এবং তার সাথে স্বাভাবিক সময় বিবেচিত হতে হবে, সময়টা একই রকম থাকতে হবে, বা তার সাথে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাগুলো যদি একই রকম থাকে, তাহলেই আমরা দেখব যে আমাদের এই যোগান বিধিটা কার্যকরী হবে। যদি সবগুলো জিনিস, আমাদের যে প্রযুক্তি, আমাদের যে কাঁচামালের যে মূল্য এবং আমাদের অন্যান্য পারিপার্শ্বিক যে অবস্থা, সবগুলো জিনিস যদি একই রকম থাকে, তাহলেই আমরা দেখব কোন একটা নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম যখন বাড়বে তখন বিক্রেতা ওই পণ্যদ্রব্যটা বেশি বেশি উৎপাদন করতে চাইবে এবং বিক্রি করতে চাইবে। এবং যেহেতু পণ্যদ্রব্যটার দাম বাড়লে বিক্রেতা বেশি বিক্রি করতে চায় এই কারণ যদি দাম বাড়ে বাজারে, তাহলে ওই পণ্যদ্রব্যটা বিক্রয় করার ফলে তার মুনাফাও বেশি হবে এবং সে এখান থেকে বেশি লাভবান হবে। এই যে সে বেশি মুনাফা অর্জন করবে বা বেশি লাভবান হবে, এই যে একটা ইনসেন্টিভ বা এই যে একটা এই জিনিসটাই একজন বিক্রেতাকে পেট্রোনাইজ করে ওই যে নির্দিষ্ট দ্রব্যটা বেশি পরিমাণে উৎপাদন করতে এবং বেশি পরিমাণে বিক্রয় করতে। শিক্ষার্থীরা, যদি আমরা একটু উদাহরণ দিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি, ধরে নাও একজন বিক্রেতা সে যে পণ্যদ্রব্য উৎপাদন করছে, এই পণ্যদ্রব্য উৎপাদন করতে গিয়ে সে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। উপকরণ যেগুলো ব্যবহার করছে, সেই উপকরণগুলোর যখন দাম বাড়তে থাকবে, তখন কিন্তু এই বিক্রেতার জন্য বা এই উৎপাদনকারীর জন্য পণ্যদ্রব্যগুলো উৎপাদন করতে বেশি টাকা খরচ হবে এবং সে কিন্তু একটা সময় গিয়ে সে আগ্রহ হারিয়ে ফেলবে এবং সে এটা বেশি উৎপন্ন করতে চাবে না এবং সেটা বিক্রিও বাড়বে না। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যদিও পণ্যদ্রব্যটার দাম বাড়ছে, কিন্তু বিক্রেতা কিন্তু বা উৎপাদনকারীরা কিন্তু এই পণ্যদ্রব্যটাকে বেশি উৎপাদন করতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ এই পণ্যদ্রব্যটা উৎপাদন করতে গিয়ে যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলোর দাম বেড়ে যাচ্ছে।
তো শিক্ষার্থীরা আমরা যেটা বুঝতে পারলাম যে এই কোনো পণ্যদ্রব্যের যে যোগানের যে বিধি, যোগান বিধির মধ্যে আমরা দেখলাম যে পণ্যদ্রব্যটার দাম এবং যোগানের যে সম্পর্ক সেটা ধনাত্মক সম্পর্ক হতে পারে, তবে খেয়াল রাখতে হবে এই ধনাত্মক সম্পর্কটা নির্ভর করবে বা তখনই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কাজ করবে যখন আমাদের অন্যান্য বিষয়গুলো একই রকম থাকবে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আছে আমাদের উৎপাদনের উপকরণের দাম, আমাদের প্রযুক্তি, আমাদের সময়। এই সবগুলো জিনিস যখন একই রকম থাকবে, পরিবর্তন হবে না, তখনই আমাদের এই যোগান বিধিটা কার্যকরী হবে। শিক্ষার্থীরা আমরা এখন দেখব যোগান সূচি থেকে আমরা কি করে যোগান রেখা অঙ্কন করতে পারি। আমরা দেখতে পারি যোগান সূচি থেকে কি করে যোগান রেখা অঙ্কন করতে পারি। আমরা খেয়াল করে দেখি একটা নির্দিষ্ট পণ্যদ্রব্যের যে দাম আছে, সেই নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাম পাশের যে কলাম আছে সেই কলামে দেওয়া আছে, এবং ডান পাশের কলামে দেওয়া আছে আমাদের যে যোগানের পরিমাণ সেটা দেওয়া আছে। এখান থেকে আমরা যে টেবিলটা, এই টেবিলটা থেকে আমরা দেখতে পাচ্ছি যোগানের একটা নির্দিষ্ট পণ্যের যে যোগান এবং তার যে মূল্য, সেই মূল্য এবং যোগানের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ, একটা ধনাত্মক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটা গাণিতিক সম্পর্ক বিরাজ করছে। পণ্যটার দাম এবং তার যোগানের সাথে একটা গাণিতিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এই টেবিলটাতে আমরা যদি খেয়াল করে দেখি পণ্যটার দাম টাকায় দেওয়া আছে এবং পণ্যটার দাম হচ্ছে 10 টাকা, তারপরে বেড়ে হয়েছে 20 টাকা, তারপরে 30 টাকা, তারপরে 40 টাকা। একই রকম ভাবে এই পণ্যদ্রব্যটার যোগান যেটা, সেই যোগানটা দেখো বেড়ে গিয়ে হয়েছে 10 কুইন্টাল থেকে 20 কুইন্টাল, দেন 30 কুইন্টাল, দেন 40 কুইন্টাল। দাম যত বাড়ছে পণ্যদ্রব্যটার যোগানও তত বাড়ছে। এই যে একটা ধনাত্মক একটা সম্পর্ক, এই ধনাত্মক সম্পর্কটাকে আমরা বলছি যোগান সূচি। এবং এই যোগান সূচিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যোগান সূচিটার মধ্যে যে পণ্যদ্রব্যটার যে দাম এবং পণ্যদ্রব্যটার যে যোগান, এই দুটোর একটা গাণিতিক সম্পর্ক। এবং গাণিতিক সম্পর্কটা খেয়াল করে দেখো যে দাম যত বাড়ছে যোগান তত বাড়ছে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু উল্টোও হতে পারে। যেমন যদি পণ্যদ্রব্যটার দাম যদি কমতে থাকে তাহলে পণ্যদ্রব্যটার যোগানও কমতে থাকবে। এবং এই যে সম্পর্কটা আমরা দেখছি, একটা গাণিতিক সম্পর্ক দেখছি, এই গাণিতিক সম্পর্কটাকে আমরা বলছি যোগান সূচি। মনে রাখতে হবে শিক্ষার্থীরা, এই যোগান সূচিটা তখনই কার্যকরী হবে যখন আমাদের অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাগুলো একই রকম থাকবে। মনে রাখতে হবে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা হচ্ছে আমাদের প্রযুক্তি, নির্দিষ্ট সময় এবং আমাদের যে এই পণ্যদ্রব্যটা উৎপাদন করার জন্য যে কাঁচামাল, সে কাঁচামালের মূল্য, এই সবগুলো জিনিস যদি একই রকম থাকে তাহলে শুধুমাত্র আমাদের এই সম্পর্কটা কাজ করবে। যখন আমাদের পণ্যদ্রব্যের দাম বাড়বে তখন এটা যোগান বাড়বে, আর যখন পণ্যদ্রব্যের দাম কমে যাবে তখন যোগানও কমে যাবে। শিক্ষার্থীরা তাহলে আমরা এখন দেখি যে এই যে আমরা যোগান সূচিটা পেলাম, এই যোগান সূচি দিয়ে আমরা কি করে একটি যোগান রেখা অঙ্কন করতে পারি। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমরা কি করে একটা যোগান রেখা অঙ্কন করতে পারি যোগান সূচি থেকে। আমরা এখানে দেখলাম যে এখানে আমরা দুটো অক্ষ নিলাম, একটা হচ্ছে লম্ব রেখা, একটা হচ্ছে ভূমি রেখা। লম্ব রেখা যেটা ও ওয়াই যেটা, সেই লম্ব রেখায় আমরা দেখতে পাচ্ছি দ্রব্যটার দাম দেওয়া আছে টাকায়। এখানে আমরা খেয়াল করে দেখছি দ্রব্যটার দাম হচ্ছে আমাদের 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে দেওয়া আছে। একই রকম ভাবে আমাদের যে ভূমি রেখা আছে, ভূমি রেখাটার মধ্যে আমাদের দ্রব্যটার যে যোগান সেটা দেওয়া আছে, পরিমাপটা দেওয়া আছে 10 কুইন্টাল, 20 কুইন্টাল, 30 কুইন্টাল, 40 কুইন্টাল, এভাবে করে দেওয়া আছে। এখন আমরা যেটা করব, আমরা যে মূল্যগুলো পেলাম বা আমরা যে ম্যাথামেটিক্যাল যে ভ্যালুসগুলো পেলাম, গাণিতিক যে পরিমাপগুলো পেলাম, সেই গাণিতিক পরিমাপগুলোকে আমরা আমাদের এই রেখাতে আমরা বসাবো। তার আগে মনে রাখতে হবে আমাদের রেখাটাকে আমাদের ইকুয়াল ইন্টারভালসে নির্দিষ্ট পরিমাপে একই রকম পরিমাপ নিয়ে আমাদের রেখাটাকে আমাদের ভাগ করতে হবে। ভাগ করে আমরা এই ভ্যালুসগুলো বা মূল্যগুলোকে আমরা বসাবো। বসিয়ে আমরা প্রতিটা মূল্য যখন আমরা একসাথে যোগ করে দিব, যোগ করে আমরা যখন একটি রেখা দিয়ে যখন আমরা সবগুলো পয়েন্টকে আমরা একসাথে যোগ করে দিব, তখনই আমরা একটি যোগান রেখা পাবো। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যোগান রেখাটা হচ্ছে ঊর্ধ্বমুখী, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হয়েছে। এবং বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হওয়া মানেই হচ্ছে এখানে একটা পজিটিভ রিলেশনশিপ বা একটা ধনাত্মক সম্পর্ক বিরাজ করছে পণ্যটার দাম এবং পণ্যটার যোগানের উপরে। খেয়াল রাখতে হবে এই যে পজিটিভ রিলেশনশিপটা, এই পজিটিভ রিলেশনশিপটা রিপ্রেজেন্ট করছে যে যদি কোনো পণ্যদ্রব্যের দাম বাড়ে তাহলে বিক্রেতারা ওই পণ্যদ্রব্যটা বেশি বেশি বিক্রয় করতে চায়, আর যদি পণ্যদ্রব্যটার দাম কমে যায় তাহলে বিক্রেতারা ওই পণ্যদ্রব্যটা কম বিক্রি করতে চায়। শিক্ষার্থী এখানে খেয়াল করে দেখো, এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে যোগান, আমরা যে যোগান রেখাটা পেলাম এস ডট যে পয়েন্ট আমরা পেলাম, এই পয়েন্টটাতে, এই রেখাটাতে খেয়াল করে দেখো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এ বি সি এবং ডি, কয়েকটা পয়েন্ট দেওয়া আছে।
প্রতিটা পয়েন্টে কিন্তু নির্দেশ করছে যে কোন দামে পণ্যদ্রব্যটা কতটুকু বিক্রয় করা উইলিংনেস রাখে বা বিক্রয় করা হয়, বিক্রেতারা কতটুকু বিক্রয় করতে চায় বা বিক্রয় করে। আমরা এখানে দেখলাম যে এই 4টা পয়েন্টেই প্রতিটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের পণ্যদ্রব্যটার দাম বাড়ছে তখন আমাদের পণ্যদ্রব্যটার যোগানও বাড়ছে, যখন পণ্যদ্রব্যটার দাম কমে যাচ্ছে তখন কিন্তু পণ্যদ্রব্যটার যোগানও কমে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীরা আমি তোমাদের নজরে আনতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখো এই যে এই যে যোগান রেখা, যেটা এই যোগান রেখাটা কিন্তু আমাদের জিরো থেকে মানে সেন্টার থেকে কিন্তু শুরু হয়নি, এটা জিরোর একটু উপরে থেকে শুরু হয়েছে। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো এই রেখাটা শুরু হয়েছে জিরোর একটু উপর থেকে। এখন প্রশ্ন হচ্ছে কেন যোগান রেখাটা এভাবে শুরু হলো, কেন এটা জিরো থেকে শুরু হলো না? খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, একটি নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম, একটা নির্দিষ্ট পণ্যদ্রব্য বিক্রেতারা বা উৎপাদনকারীরা তখনই উৎপাদন করতে চায় বা বিক্রয় করতে চায় যখন ওটা থেকে ওরা মিনিমাম মুনাফা অর্জন করতে পারে। যদি মিনিমাম মুনাফা অর্জন করতে না পারে তখন কিন্তু ওরা ওই পণ্যদ্রব্যটা বিক্রয় করতে চায় না বা উৎপাদন করতে চায় না। সো খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, এই যে রেখাটা শুরু হয়েছে আমাদের জিরো থেকে একটু উপরে, তার মানে হচ্ছে যতটুকু পরিমাণ মূল্য না হলে বিক্রেতারা বিক্রয় করবেই না, অতটুকু হচ্ছে আমাদের এই মূল্যটুকু। এই মূল্যটুকুর উপরে আসলেই শুধুমাত্র বিক্রেতারা বিক্রয় করবে, অথবা তার আগে বিক্রেতারা বিক্রয় করবে না, তাদের মুনাফা হবে না। তার মানে আসলে কি যে একটা যোগান রেখা কখনোই আমাদের জিরো থেকে বা সেন্টার থেকে শুরু হবে না, তার একটু উপর থেকে শুরু হবে। এই কারণে যে একটা পণ্যের যে দাম, সেই দামটা মিনিমাম একটি দাম যদি বিক্রেতারা না পায় তাহলে ওরা এই পণ্যটা বিক্রয় করবে না বা বিক্রয় করার আগ্রহ হারিয়ে ফেলবে। তো শিক্ষার্থী, আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে কি করে আমরা একটি যোগান সূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন করতে পারি। তার আগে আমরা খেয়াল করে দেখে আমরা আজকের ক্লাসে টোটাল 4টে জিনিস আমরা শিখতে পেলাম। প্রথমটা হচ্ছে আমাদের যোগান কাকে বলে। মনে রাখতে হবে যোগান কখনোই আমাদের শুধুমাত্র আকাঙ্ক্ষা বা আগ্রহ না, আমাদেরকে মনে রাখতে হবে একটি নির্দিষ্ট পণ্য বিক্রয় করার যে বাজার মূল্য আছে, সেই বাজার মূল্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এটাকে বিক্রয় করার যে আগ্রহ, সেটাকে আমরা যোগান বলছি। দ্বিতীয়ত আমরা শিখলাম আমাদের যোগান বিধি কাকে বলে। যোগান বিধিতে আমরা শিখলাম যে একটা নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম যখন বাড়বে তখন যোগানও বাড়বে, যখন দাম কমে যাবে তখন যোগানও কমে যাবে। তবে খেয়াল রাখতে হবে এখানে অন্যান্য পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেই পারিপার্শ্বিক বিষয়গুলো স্থির থাকতে হবে। পণ্য উৎপাদন করার যে উপকরণ সেটার দাম স্থির থাকতে হবে, প্রযুক্তি সেটা স্থির থাকতে হবে। সো এই জিনিসগুলো যখন স্থির থাকবে তখনই আমাদের পণ্যদ্রব্যের দামের সাথে সাথে পণ্যদ্রব্য দামের সাথে সাথে আমাদের পণ্যদ্রব্যটা যে বিক্রয় বাড়বে সেটা আমাদের এই বিধিটা আমাদের কাজ করবে। তারপর আমরা দেখলাম যে একটি যোগান সূচি কিভাবে হয়। আমরা যোগান সূচিতে আমরা দেখলাম একটা গাণিতিক সম্পর্ক এবং সেটা একটা ধনাত্মক সম্পর্ক, যেখানে পণ্যদ্রব্যের দাম বাড়ার সাথে সাথে যোগানও বাড়ছে, পণ্যদ্রব্যের দাম কমার সাথে সাথে যোগানও কমছে। তারপর আমরা দেখলাম যে এই যোগানের সাথে এই যোগান সূচি থেকে আমরা কি করে একটা যোগান রেখা অঙ্কন করতে পারি। যোগান রেখাটা আমরা যখন অঙ্কন করলাম তখন আমরা দেখলাম যে যোগান রেখাটা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী রেখা এবং এই ঊর্ধ্বমুখী রেখা আমাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে যে পণ্যের দাম এবং পণ্যটার যোগানের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ বা একটা ধনাত্মক সম্পর্ক বিরাজ করছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এখানে খেয়াল করে দেখলাম যে একটা যোগান রেখা কখনোই সেন্টার থেকে বা জিরো থেকে শুরু হয় না, এটা শুরু হয় জিরোর একটু উপর থেকে। তার মানে নির্দেশ করছে যে একটা পণ্যদ্রব্যের মিনিমাম যে দাম, সেই দামটুকু যদি না পায় তাহলে বিক্রেতারা ওই পণ্যদ্রব্যটা বিক্রয় করতে চায় না বা বিক্রয় করে না। কারণ ওই নির্দিষ্ট পরিমাণ দাম না হলে তার মানে হচ্ছে ওই পরিমাণ দাম না হলে বিক্রেতাদের জন্য প্রফিট হয় না এবং ওরা ওইটা বিক্রয় করতে চায় না। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের ক্লাস থেকে এই 4টা জিনিস বুঝতে পারলাম। আশা করি তোমরা এই 4টা জিনিস বুঝতে পেরেছো, যোগান কাকে বলে, যোগান বিধি কাকে বলে বুঝতে পেরেছো, এবং কিভাবে যোগান সূচি থেকে একটা যোগান রেখা অঙ্কন করতে পারো সেটা তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনা শেষে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে যোগান কাকে বলে এবং একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। তোমরা নিজেরা একটা কাল্পনিক যোগান সূচি তৈরি করতে পারো এবং সেই যোগান সূচিটা থেকে তোমরা একটি যোগান রেখা অঙ্কন করতে পারো, অথবা তোমরা বইতে যে যোগান সূচি দেওয়া আছে সেই যোগান সূচিটা থেকে তোমরা একটা যোগান রেখা অঙ্কন করতে পারো। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যোগান এবং যোগান বিধি এবং যোগান সূচি, যোগান রেখা কি করে অঙ্কন করতে হয়। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি পুনরায় আমার ক্লাসটা দেখতে চাও বা যোগান সম্পর্কে যদি আরো ভালো করে তোমরা বুঝতে চাও, তোমরা তাহলে
কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে। এবং আমি আশা করব আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের ফ্রুটফুল বা ফলপ্রসূ মতামতগুলো বা গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে ইমেল করবে, আমাদেরকে জানাবে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে কথা বলবো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমরা খাতা, কলম এবং বই সামনে নিয়ে প্রস্তুত হয়ে যাও। আজকে তোমাদের যে অংশটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে একাদশ অধ্যায় নিয়ে। আমরা দেখি যে আজকে কোন বিষয়গুলো এই অংশে আছে। আজকে ছবিতে তোমরা দেখে নাও যে এখানে কি দেখানো হচ্ছে। এখানে দেখো, প্রথম দিকে আমরা দেখছি যে চিংড়ি মাছ, তারপরে গার্মেন্টস শিল্পে কাজ করছে সেই ছবিটি দেখানো হচ্ছে, তারপরে একটি গ্যাস ক্ষেত্রের ছবি দেখানো হয়েছে এবং পাশাপাশি কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করা হয়েছে। এই সামগ্রিক ছবিগুলো থেকে আমরা যে বিষয়টি উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে, খেয়াল করে দেখো, মাছ, পোশাক, তারপরে হচ্ছে গ্যাস এবং কয়লা থেকে আমরা যে বিষয়টি উপস্থাপন করি। আজকের পাঠ সম্পর্কে আমরা যে ধারণাটি পেলাম সেটি হচ্ছে সম্পদ। আজকে জাতীয় সম্পদ নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে এই সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ কিভাবে করা যায় সে বিষয়ে কথা বলবো। কি কি বিষয়গুলো তোমরা জানবে এই অংশ থেকে সেই বিষয়ে তোমরা খেয়াল করে দেখো। জাতীয় সম্পদ কি তা বলতে পারবে, সম্পদের শ্রেণী বিভাগ করতে পারবে তোমরা, জাতীয় সম্পদের উৎস বলতে পারবে এবং সেই সঙ্গে জাতীয় সম্পদ সংরক্ষণ এবং অপচয় রোধে তোমরা কিভাবে ভূমিকা রাখতে পারো সেই বিষয়টি তোমরা জানবে। শুরুতে আমরা দেখি, আবার কতগুলো ছবি দেখছি। ছবি দেখে কি বোঝা যায় সেটি হচ্ছে, সম্পদ সম্পর্কে একটি সংজ্ঞা দেওয়ার আগে আমরা দেখি যে সাধারণভাবে বলা হয়ে থাকে অর্থ, জমি জমা, ঘরবাড়ি, নানা রকম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীকে আমরা সম্পদ বলে থাকি। অর্থাৎ বাবা মাও আমাদেরকে বলে থাকে তোমরাই আমাদের সম্পদ। কিন্তু অর্থনীতিতে সম্পদ বলতে যা বোঝায় যে অর্থনীতিতে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সে বস্তুর উপযোগ থাকতে হবে, অপ্রাচুর্যতা থাকতে হবে, বাহ্যিকতা থাকতে হবে এবং তার হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। তাহলে কোনো বস্তু বা দ্রব্যকে যদি সম্পদ